মর্নিং স্টুডেন্টস, তোমাদের আগের দিনেও একটি কবিতা হয়েছিল আর আজকেও আমরা আর একটা কবিতা পড়ব। খুব গুরুত্বপূর্ণ সেই কবিতাটা, তোমরা বাড়িতে পড়বে। ছন্দ ছাড়া কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত। এখন এই অচিন্ত্য কুমার সেনগুপ্তের যে কবিতা ছন্দ ছাড়া, তো সেই ছন্দ ছাড়া কবিতা, ছন্দ ছাড়া শব্দটা কিন্তু এসেছে ছন্দ ছাড়া, ছন্দহীন থেকে, অর্থাৎ দন্ত নয়নে ছিল ছন্দ, অর্থাৎ এটা একটা ব্যঞ্জন সংগতি, মানে সমব্যঞ্জনা পূর্ববর্তী প্রভাবে পরবর্তী ব্যঞ্জন ধ্বনিটাও পরিবর্তিত হয়েছে, অর্থাৎ নয়ের প্রভাবে দটাও ন হচ্ছে ছন্দ ছাড়া, অর্থাৎ ছন্দহীন মানে এলোমেলো ভাব। এখন অচিন্ত্য কুমার সেনগুপ্তের কবিতা বা সাহিত্য পড়তে গেলে সবাই অচিন্ত্য কুমার সেনগুপ্তকে একটি নামে, মানে একটি কথাই বলে যে ও শ্রী শ্রী রামকৃষ্ণ, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণের রচয়িত। তো মানে এই গ্রন্থটি তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। যদিও তার প্রচুর কবিতা রয়েছে এবং তার প্রচুর গল্প উপন্যাসও রয়েছে, তার মধ্যে এই ছন্ন ছাড়াটা তোমরা জানতে পারবে যে সাম্প্রতিককালের বিশিষ্ট বাচিক শিল্পী আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায় এই কবিতাটা অসম্ভবভাবে সুন্দরভাবে আবৃত্তি করেছে। তোমরা কখনো সুযোগ হলে সেইটা শুনে নিও, তাহলে কবিতাটা সম্পর্কে তোমাদের আরো একটা বোধ জন্মাবে। তো আমরা এই ছন্দ ছাড়া কবিতায় দেখতে পারবো যে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন যেসব বখাটে ছেলে আমরা প্রচুর দেখতে পাই, তা তাদের মধ্যে সুকুমার প্রবৃত্তিগুলি নষ্ট হয়ে কিভাবে তারা একটা অপসংস্কৃতির ঢেউ তাদেরকে বয়ে নিয়ে চলে গেল, সমাজের তারা বোঝা হয়ে রইল। এর পিছনে একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস কবি এই কবিতায় তুলে ধরেছেন। এবং আমাদের চোখে তারা ছন্দ ছাড়া হলেও, তারা মানে অপসংস্কৃতি ধারক বাহক হলেও, তাদের মধ্যে একটা অদ্ভুত মানবিক মন রয়েছে, সহানুভূতিশীল মন রয়েছে। দেখো, দয়াদ্র পরিবেশ, সহানুভূতিশীল মন এবং একটু ভালোবাসার স্পর্শে অমানুষ মানুষ হয়। কিন্তু এখানে এই সকল অভাবে এবং প্রচুর সামাজিক লাঞ্ছনা গঞ্জনা প্রভৃতির অভাবে এই এক শ্রেণীর সম্ভাবনাময়, অনন্ত সম্ভাবনাময় যুব সম্প্রদায় কিভাবে মানে ক্ষয়ে যাচ্ছে, এক্সপ্লয়েটেড হচ্ছে, সে নিদর্শন এই কবিতায় পায়। প্রথমে কবিতাটা শুরু হচ্ছে, দেখো, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কঠিন কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, নেই ছায়া নেই, নেই ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। এখন গাছ হচ্ছে কিসের প্রতীক? সরসতার প্রতীক, সজীবতার প্রতীক এবং সভ্যতার প্রতীক। তো সেই গাছকে গলির মোড়ে দেখা যাচ্ছে যে কাঠির কঙ্কাল, মানে মানুষ আর ছায়াটা যদি একটা রুক্ষ শুকনো হয় তাকে প্রেতচ্ছায়া, মানে মানুষ বলে তাকে প্রতিপন্নতা আসে না, বোধ হয় না। এই গাছটাকে দেখে মনে হচ্ছে না জীবিত না মৃত, তার জন্য কবি এই কথাটা বলেছে। দেখো, সেটা রুক্ষ, আবার রুষ্ট, রিক্ত, জীর্ণ, অর্থাৎ জীর্ণতা প্রাপ্তির কারণে সে রিক্ত, কোনো পাতা নেই, সবুজতা নেই। আর মানুষ যখন রিক্ত জীর্ণ, তখন মধ্যে রুক্ষতা রুষ্টতা এসে হ্রাস করে। এখানেও ঠিক তাই, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি মানে সম্ভাবনা, মানে আগামী দিনে এই গাছটাতেও যে আবার কচি পাতা ধরতে পারে, এটা যে অনন্ত সম্ভাবনা মিলে দিতে পারে, এর মধ্যে আবার কুড়ি ফুল শোভিত হতে পারে, সৌরভ ছড়াতে পারে, এই যেন দেখে বোঝা যাচ্ছে না। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলেন, ট্যাক্সি কিন্তু কবি যাচ্ছিলেন। ড্রাইভার বলল, ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা বাবা। মানে কিরূপ লোকেদের, মানে কিরূপ যুব সম্প্রদায় ছন্ন ছাড়া হয়, দেখো তাদের চেহারা। চোঙা প্যান্ট মানে এক ধরনের একসময় ছিল সরু মতো প্যান্টটা, আর চোখা জুতো মানে জুতোটা বেশ দেখনসই, আর কি রোখা মেজাজ, কোনো ভালো কথাবার্তা এদের মনে নেই, একটা কিছু বললে রুক্ষ মেজাজ ওঠে। আর ঠোকা কপাল, কপালের মধ্যে অসংখ্য মানে খাল বিল ইত্যাদি রয়েছে, মানে এটা প্রকাশ পাচ্ছে যে তারা বিভিন্ন জীবন যন্ত্রণার কারণে মানে সৌন্দর্য, কমনীয়তা প্রভৃতি হারিয়ে ফেলেছে। সেই অর্থে কবি শব্দটা ব্যবহার করেছে। তা ড্রাইভার বলল, না না ওইদিকে আমি যাবো না। তার কারণ কি না, ওখানে গেলে গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়া, কিছু কাজ নেই,
এখন মস্তানদের মানে উপেক্ষা করে, তাদের শাসানিকে উপেক্ষা করে একজন নিরীহ গোবেচারা ড্রাইভারের পক্ষে ওদিকে যাওয়া সম্ভব নয়। তা কি বলবো, হাওয়া খান, পয়সা পাতি তো দেবে না। কারা ওরা? কবির প্রশ্ন যে ওরা কারা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, নৈরাজ্যের বাসিন্দা। খুব ইম্পর্টেন্ট লাইন এটা, নৈরাজ্য মানে যেখানে চূড়ান্ত অরাজক অবস্থা, অর্থাৎ যেখানে কোনো কাজই শান্তিপূর্ণ উপায়ে সমাধান হয় না যে কাজে, এবং সেই রকম একটা নৈরাজ্য অর্থাৎ চূড়ান্ত অরাজক অবস্থা, নৈরাজ্যের বাসিন্দা, অর্থাৎ তাদের কোনো দেশ কাল সীমানা কিচ্ছু নেই। এরা শুধু নৈরাজ্যের বাসিন্দা। এদের দেশে মানে এদের যে একটা দেশ, এরা যে দেশের বাসিন্দা, সেখানে সবকিছুতেই নেই নেই নেই। কিসের নেই? কবিতার বিস্তৃত পরিচয় পরের পংক্তিতেই দিচ্ছেন। ওদের কিছু নেই। দেখো কি কি নেই: ভিটে নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীলতা নেই, ঘেষবেন না ওদের কাছে। মানে ওদের জীবনে কিছু রীতিনীতির ধার ধারে না, পরোয়া করে না। আর কি না, ওদের নির্দিষ্ট কোনো ভিটে নেই। পরবর্তীকালে এই ভিটে কথাটা আরো আলোচনা কবি করেছেন, পরবর্তীকালে দেখবে তোমরা। ভিত নেই, অর্থাৎ ভিতের উপরেই নির্ভর করে আমরা ইমারত তৈরি করি, বাড়ি তৈরি হয়। তা ওদের তো ভিতই নেই, তাহলে কি করে বাড়ি তৈরি হবে? আর শ্লীলতা, আমরা যে শ্লীলতা বোধ, একটা সৌজন্য সদাচারের যে একটা মূল প্রকাশক, সেটা নেই। শালীনতা বোধ নেই, অর্থাৎ কারোর প্রতি, নারীদের প্রতি সম্ভ্রমপূর্ণ দৃষ্টি, বা নারী জাতি শিশুদের প্রতি যে একটা শুভঙ্কর স্নেহাদ্র দৃষ্টি, এদের নেই। তাই ড্রাইভার বলছে খবরদার, ভেসবে না ওদের কাছে। এখন কবির মনে প্রশ্ন জাগলো, কেন নেই? কিভাবে নেইটা শুরু হলো কিভাবে? ওরা যে নৈরাজ্যের বাসিন্দা, দেখো এবার কেন নেই তার উত্তরটা কবি খুব চমৎকার ভাবে করেন, দিচ্ছেন, মানে স্ট্যান্ডার্ডে দিচ্ছেন। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাহরণের উদাহরণ নয়, তা সুধাহরণের আর ক্ষুধাহরণের উদাহরণ শুধু নিজের দিকে ছড়ে টানা। অর্থাৎ হয়তো তোমরা জানো মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে হয়। এখন তোমরা দেখতে পাবে যে এক একটা পাড়া থেকে ছেলেমেয়েরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করছে, তখন দেখবে 96 থেকে 83 পাওয়ার ছেলে হয়তো 70টা। এটা বিরাট বড় ব্যাপার। তাহলে এখন আমাদের শহরে যদি দুটি কলেজ থাকে, আর প্রত্যেকটি কলেজে যদি ছাত্রদের ভর্তি দেখা যাচ্ছে যে সিট আছে সর্বসাধারণের জন্য 30টি, তাহলে এক এক পাড়াতেই তো 40টি করে মার্কস পেয়ে গেল। তাহলে নাম্বার নামলে কোথায়? অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তারা ভালো রেজাল্ট করবার পর, মানে 60% অ্যাবাভ নাম্বার পেয়েও কিন্তু পছন্দসই সাবজেক্ট নিয়ে তারা পড়তে পারছে না। এটা হচ্ছে এক বছরের একটা শহরের ছবি। এইরকম গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে এই ছবি প্রতি বছরের। তাহলে কবে থেকে জমা হচ্ছে এই চিত্র? আমরা বুঝতে পারছি এই তথ্য। ফলে তারা প্রথমেই একটা বিরাট ধাক্কা পেল। আর উচ্চ স্তরের ক্ষেত্রে তাদের উচ্চশিক্ষা লাভের তাদের সুযোগ ঘটল না। এছাড়াও রয়েছে আমাদের দেশে মানে বিভিন্ন রকম বৈষম্যমূলক আইন কানুন নীতি, যা এই সমস্ত ছেলেদের অমিত সম্ভাবনাময় তরুণ সম্প্রদায়ের কিন্তু একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। আবার যেটুকু শিক্ষা দীক্ষা, তাতে কি একটা সামান্য করণিক পদে বা চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে তাদের জুটতে পারে না চাকরি? নিশ্চয়ই পারে, কিন্তু নেই। এক অদৃশ্য কারণে তাদের সমস্ত রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আবার কলকারখানায় যে কাজ করবে, সেখানে তো পর্যাপ্ত টেকনিক্যাল দক্ষতা দেওয়া দরকার। মানে এখন দক্ষ শ্রমিক না হলে কোথাও নেবে না কাজ করার অভিজ্ঞতা। প্রথমে ঢোকবার সময়ই বলবে আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে? তো কাজ তো এরা পায়নি, অভিজ্ঞতা থাকবে কোত্থেকে? আবার যদি ট্রেনে বাসে চাপে, সারা রাস্তা তাদের দাঁড়িয়ে যেতে হয়, তাদের জন্য কোথাও সিট নেই। আবার যে মেলায় যাবে, তোমরা এখন জানো যে কোনো বই মেলা বা অমুক কোথাও মেলা হলে আগে প্রবেশ টিকিট দেখাতে হয়, ঠিক আছে? তো প্রবেশাধিকারের জন্য টিকিট লাগে। তো গিয়ে দেখে যে কাউন্টারে দাঁড়ানো না, টিকিট শেষ। আবার খেলায় জানি হয়তো 45,000 দর্শক জানবে, মাঠে হয়তো এসেছে প্রায় 2.5 লাখ লোক। তাহলে কি করে সবাই ঢুকতে পারবে না। যারা আগে এসেছে বা অনলাইন বুকিং, তারা পেয়ে গেল টিকিট। তো এখানে গিয়েও তাদের সেই হতাশ হতে হচ্ছে। আবার তারা অসুস্থ হয়ে যখন হাসপাতালে যাচ্ছে, তখন মেঝেই শুতে হচ্ছে। তার কারণ কি? তাদের জন্য কোনো বেড নেই।
তাহলে সুচিকিৎসার সুযোগ থেকেও তারা সমানভাবে বঞ্চিত। আর বাড়িতে ঘর নেই, হয়তো 2 কুঠুরির একটা রুম, কক্ষ, বারান্দা, তাতে ঘরে অনেকগুলি লোক, তাদের পর্যাপ্ত মা, দিদি, ভাই, বোন, বাবা, মা সবাইকে নিয়ে যখন জায়গা, তখন দেখছে ছেলেরা জায়গা নেই। তাহলে প্রত্যেক জায়গা থেকে তারা প্রতারিত হচ্ছে। আবার যে খেলবে, তোমরা জানো এখন আর ময়দানে কোনো খেলা হয় না। খেলার যে মাঠগুলি ছিল কোনো অদৃশ্য কারণে দেখা যাচ্ছে যে সেইগুলোর যে ব্যবসার কারণে সেই মাঠ সব উধাও। এখন খেলা গ্রামগঞ্জ পর্যন্ত মাঠের পর্যাপ্ত অভাব। তাহলে কি করবে? খেলাগুলোর মধ্যে দিয়ে স্বাস্থ্য গঠন, চরিত্র গঠন, এটা আমরা রচনায় করি এবং মনের একটা আনন্দের অপরিমেয় উৎস খোড়া। তো খেলার মাঠ না থাকলে ছেলেরা খেলবে কোথায়? এখানেও তারা প্রতারিত হচ্ছে। আর কি না, তাদেরকে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, তাদেরকে যারা ইন্সপায়ার করবে, সেই ইন্সপায়ার করবার মতন কোনো আদর্শ নেতা নেই। আগে যেমন নেতাজি ছিলেন, তাই না? এরকম প্রচুর নেতা ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সমার বিনয় বাদল দীনেশ, এরকম যে সর্বত্যাগী দেশাত্মবোধক মানে গ্রেট প্যাট্রিয়টস ছিলেন। এখন তো তার সেরকম কোনো নেতা নেই। এখন শুধু ভোগ সর্বস্ব, লুঠেরার রাজত্বে সব এক একটা কি বলবো, মানে সেই সর্বগ্রাসী লোভী, এদের দেখে কোনো অনুসরণ করার কিছু নেই। আর প্রেরণা জাগানোর প্রেম নেই। মানুষ এক জায়গা থেকে একদম চূড়ান্ত খাত থেকে, পতনের জায়গা থেকে মানুষের উত্থান ঘটে কখন? একটা দয়ার্দ্র পরিবেশ, একটা সুকোমল সুভব্য কথা, আর একটা স্নেহ ভালোবাসা, দয়ার্দ্র সুকোমল স্পর্শে একটা পশুও মানুষ হয়ে যায়। তো সেই রকম প্রেরণা বা উৎসাহ জাগানোর মতো প্রেম তাদের জীবনে নেই, নিষ্কপট ভালোবাসা তাদের নেই। আসলে ওরা যে এখন ছন্ন ছাড়া হলো, এই যে দুর্ব্যবহার হলো ওদের স্বভাবে, কারণ কি না, ওদের প্রতি কারো দরদ নেই সম্ভাষণে। ওদেরকে কেউ ভালোবেসে বলে তাদেরকে একটু করুন, আচ্ছা ভাই একটু সরবেন, এরকম কথা কেউ তাদেরকে বলে না। ঘরে বাইরে তাহলে উদাহরণ কি রূপ আছে না, শুধু ক্ষুধা। আমাদের যে ক্ষুধার সময় কি দরকার? অন্ন দরকার। তা ক্ষুধা হরণ, ক্ষুধাকে হরণ করে নিচ্ছে। আর সুধা খরণ, সুধা যদি বা অমৃত যদি খরিত হয়, তাহলে অমৃতের এক বিন্দু মাত্র স্পর্শ পেলে মৃতবৎ মানুষও জীবিত হয়ে যায়। তাদের কাছে তো সেরকম স্পর্শ নেই। সব কি না, সুধা হরণ করে নিয়ে নিচ্ছে আর ক্ষুধাকে ভরণ করছে। সব বলে দিচ্ছে ক্ষুধা। মানুষের জীবন অনন্ত অমিত ক্ষুধা, অভাব বোধে জীবন নিশ্চিন্ন হয়ে যাচ্ছে। শুধু নিজের দিকে, সব নিজের দিকে চলে, অর্থাৎ নিজের স্বার্থটা সবাই বড় করে দেখতে চায়। এদের জন্য কি ছিল? বরাদ্দ একটা জিনিসই ছিল। দেখো খুব চমৎকার কথা, এটা আধুনিক কথা, যে এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছিল লোপার করে। দেখবে বাড়ির সামনে আগেকার দিনে বৈঠকখানার মতন একটা জায়গা থাকতো, এবং সেখানে কিন্তু যে কেউ ক্লান্ত পথিক সহ বিকেলের দিকে সহ যে কোনো মানুষরা বসে একটা আড্ডা দিতে, বৈঠক করতো। এবং রাস্তার পাশে হলে কোনো ক্লান্ত পথিক সেখানে বসতে পারতো, পাড়ার ছেলে মেয়েরাও এখন সব বসতে পারতো। কিন্তু এখন এইসব ছেলেদের জন্য তাও নেই, তার কারণ এখন আবার লিখে দেওয়া থাকে যে এখানে কেউ বসবেন না, স্পষ্ট। মানে মানুষ চূড়ান্ত ভাবে কতটা মানে অসৌজন্যতার নিদর্শন এরূপ যে হয়, এখন আমরা এই বিজ্ঞাপন থেকে বুঝি এখানে কেউ বসবেন না লিখে দেয়। তো ওই রক উদাহরণ মানে এখন গ্রিল দিয়ে সেটা আটকে দিয়েছে, একটা গেল। তাই এখন ওদের জায়গা কোথায় বলো না, পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, যেটা আমাদের কবিতায় প্রথমে শুরু হয়েছিল। কোত্থেকে আসছে অতীতের স্মৃতি? আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই। আমরা জানি যে অতীত থেকে মানুষ শিক্ষা নিয়ে, অনুপ্রেরণা নিয়ে মানুষ তার বর্তমানের পথ চলাটাকে ঠিক করে, মানে বর্তমানে সঠিক পথে চলতে শেখে। তাতে কি হয়? মানুষের ভবিষ্যৎটা ভালো হয়। কিন্তু বর্তমান যদি গতিহীন হয়ে পড়ে, তাহলে কোথায় ভবিষ্যতের ঠিকানা? মানুষ ভবিষ্যতে হবে কি, ঘটবে কি, কোথায় যাবে? অর্থাৎ গন্তব্য বলে সুনির্দিষ্ট কোনো কিছু নেই। এখন সেচ ইনকিয়ে, অর্থাৎ মাঠে যদি সেচ উপযুক্ত জল, সার সরবরাহ না করা হয়, তাহলে সেই মাটিতে কি ফসল হবে? হবে না। মণিহীন চোখ রয়েছে, কিন্তু সেই চোখে যদি মণি না থাকে, তাহলে মূল্যহীন চোখ, দৃষ্টিশক্তিতে থাকবে না। আর যদি চোখ না থাকে, তাহলে মুখের কোনো মর্যাদা থাকে? চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গ হীন ভিজে বারুদের স্তূপ, অর্থাৎ বারুদের স্তূপ কিন্তু যদি সেটা ভিজে যায়, সেখান থেকে স্ফুলিঙ্গ হবে না, অর্থাৎ সেটা বিরাট বিস্ফোরণে একটা বিরাট কিছু করতে পারবে না। আমি বললাম না, ওদিকে মানে কবি বলছেন ওখান থেকে আমার শর্টকাট, মানে কাছে হবে আর কি। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, লে হালুয়া। সোল্লাসে চেঁচিয়ে উঠলো ওরা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চল পানছি বেল ধরিয়া। 3-3টে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে।
মানে ছোট এই ট্যাক্সিটা ওদের কাছে একটা মানে অত্যাশ্চর্য জিনিস হয়ে দাঁড়ালো। কি বলুন, কত যাবে? ওই কাছে দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি করছি। তাহলে দেখো, তোমরা বুঝতে পারছো যে এদেরকে আমরা যে এতক্ষণ হীন চরিত্রের বলে কল্পনা করছিলাম, বস্তুত পক্ষে কিন্তু এরা হীন চরিত্রের নয়, এদের মধ্যে একটা মহানুভবতা রয়েছে। তাই একটা নিরীহ গোবেচারা লোককে চাপা দিয়ে চলে গেছে কোন এক বিত্তশালী বৈভবের প্রকাশক একটা ট্যাক্সি। তো সেই ট্যাক্সির তলায় চাপা পড়া লোকটিকে নিয়ে তারা হাসপাতালে যেতে চায়, তারা কোনো জলসায় যেতে চায় না, সিনেমাতেও যেতে চায় না, বা কোনো ফিল্মি তারকার অভ্যর্থনাতেও সাক্ষী হয়ে থাকতে চায় না। একটা বেওয়ারিশ লাশ, ভিখারি, অর্থাৎ লাশ না, ভিখিরি, কবি লিখতেন ভিখিরি, অর্থাৎ যার কোনো পিতা মাতা নাম ঠিকানা সাক্ষী কিচ্ছু নেই, রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে, তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে, তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখারিকে ওরা পাঁজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। অর্থাৎ দেখা যাচ্ছে নিঃস্বদের সহায় কে হয়? নিশ্চয় হয়। অর্থাৎ এদেরকে রব্বাজ বলে আমরা গালাগাল করি, কিন্তু দেখো একটা বেওয়ারিশ ভিখারির জন্য প্রথম প্রাণ কেঁদেছে কিন্তু এদেরই। অন্য কোনো বিত্তশালী ঘরের কোনো মানে কি বলবো, ওই মানে সৌম দর্শন হৃষ্টপুষ্ট সন্তানের কিন্তু মায়া মমতার জাগেনি। তারা চেঁচিয়ে সমস্যারে বলে উঠলো সমস্যারে, আনন্দে ঝঙ্কৃত হয়ে। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি আর যেতে চান না, কারণ কি তিনি ধূপদুরস্ত সাদা ধুতি পাঞ্জাবিতে তিনি সুসজ্জিত হয়ে বেরিয়েছেন কাজে। তা সেখানে রক্তের ছিটে রাখলে কেমন দেখায় না বিশ্রী। এবং কবি বলছেন ওই রকম নোংরাদের সংস্পর্শ বাঁচিয়ে চলতে। এখানে কবি নিজের দোষটাকেও কিন্তু স্বীকার করেছেন। এইরকমই আমাদের সভ্য সমাজের মানুষের মানে আচরণ, যে আমরা আমাদের ভব্যতাকে, আমাদের স্বাধীনতাকে বাঁচাতে গিয়ে এদের সংস্পর্শ এড়িয়ে চলি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে নিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। দেখো, প্রাণকে কেন্দ্র করেই কিন্তু সব, প্রাণহীন বিষয়কে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে কোনো মানে তৎপরতা লক্ষ্য করা যায় না। আর তপ্ত প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, এক প্রত্যয় তপ্ত শঙ্খধ্বনি। শঙ্খধ্বনি যেমন আমাদের জয় ঘোষণা, আমাদের মাঙ্গলিক ক্রিয়াকর্মকে সূচিত করে, তেমনি প্রাণ আছে। প্রাণ আছে বলে তার জন্য যে তৎপরতা ওই ভিখারিটাকে নিয়ে যাওয়া, সে কথাই কবি এখানে বলতে চেয়েছেন। ফিরে আসতে দেখি গোলের মোড়ে সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে, গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, বর্বরিত হচ্ছে বাতাসে। অর্থাৎ দেখো, কবিতাটা যে একটা বিরাট শূন্যতা দিয়ে শুরু হচ্ছিল, কবিতার শেষে আমরা দেখছি পূর্ণতা প্রাপ্তি ঘটছে। অর্থাৎ একটা মানুষের মানবিকতার পুনর্জাগরণের মধ্যে দিয়ে সমাজের সুকৃতি, সমাজের সমৃদ্ধি এবং সমাজের উন্নয়নটা লক্ষ্য করা যায়। বৈরাগ্য বিদীর্ণ, বিরাগের ভাব হচ্ছে বৈরাগ্য, বিরাগী পদান্তর হচ্ছে বিরাগ থেকে বৈরাগ্য, অর্থাৎ বিদীর্ণ করে। বৈরাগীর জীবনে যেমন সমস্ত বৈরাগ্য বিদীর্ণ করে কি করছে, এখানে হাজার সোনালী কচি কচি পাতা বেরোচ্ছে। মানে পাতা যখন প্রথম বেরোয় তখন একটু সোনালী আভাযুক্ত তাম্রাঙ্গ থাকে, তো মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উৎকুঞ্জ ফুল। এটা একটা কল্পলোকের চিত্র, মানে কবি এটা তার ভিজুয়ালে লক্ষ্য করছেন, হ্যাঁ, অবজার্ভ করছেন এটা, যে ওই শুকনো গাছটাতে প্রচুর পাতা ফুল হয়ে গেল এবং ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। গাছের মনে সমস্ত সৌরভ আকাশে মিলিয়ে যাচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। উড়ে এসছে রং বেরঙের পাখি, শুরু করেছে গলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জ ফেলেছে স্নেহাদ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। খুব ইম্পর্টেন্ট লাইন, কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা,
এক ঋতুহীন মর্যাদা। এই লাইন দুটি খুব ইম্পর্টেন্ট। ওই কঠোরের প্রচ্ছন্ন মাধুর্য থেকে শুরু করে একদম ঋতুহীন মর্যাদা। অর্থাৎ আমরা এই যে কঠোরতার মধ্যে দিয়ে প্রচ্ছন্ন থাকে, কঠোরতার মধ্যেও যে প্রচ্ছন্ন থাকে, সুপ্ত থাকে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, তারই প্রকাশ ঘটেছে, বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতার মধ্যে। তোমরা কবিতাটা খুব ভালোভাবে পড়বে, আর যে আলোচনাটা হলো সেটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর তোমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলো সব করে নিও। আর 3-এর দাগে দেখো 3.2, 3.5, 3.8, 3.9 এবং 3.10 এই প্রশ্নগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এদিকে তোমরা ব্যাকরণ পদগুলো যদি পারো তাহলে 4, 6, 8, 9 মনে থাকবে। 4, 6, 8, 9 এগুলো করে রাখবে। আর যেগুলো পারবে না সেগুলো তোমরা আমাদের সব পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে, বলবে, সেগুলো লিখে তোমাদের পাঠিয়ে দেবো। বেশ, আজ এই পর্যন্ত।